আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভালো আছি। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের মানুষ আজকে ভালো নেই। কেন ভালো নেই সেটা আপনারা নিশ্চয় জানেন। এই ব্যাপারে দু একটা কথা বলবো আপনাদের সাথে। ইন্টারনেট বন্ধ করার প্রথম কারণ হচ্ছে কোটা বিরোধী আন্দোলন হলো। কোটা বিরোধী আন্দোলনটা গণজোয়ারে পরিণত হলো। এই গণজোয়ার এতটাই মানুষের হৃদয়ে বয়ে গেল যে রিক্সাওয়ালা থেকে শুরু করে গ্রামে থেকে শুরু করে শহর থেকে ছাত্র থেকে ছোটো ছোটো বাচ্চারা ক্লাস 9-10 পড়ে, তারা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে গেল। এই আন্দোলনের সাথে তারা তাদের যৌক্তিক কারণের সাথে তারা একমত পোষণ করলো যে না, এটা যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনকে থামানো যাবে না। এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন না, এই আন্দোলন ছাত্রদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। আচ্ছা, প্রথমত আসি, ইন্টারনেট কেন বন্ধ করে দেওয়া হলো? এই গণজোয়ারটা যখনই সৃষ্টি হলো তখনই তারা দেখলো যে যুবকের একমাত্র হাতিয়ারই হচ্ছে এই ইন্টারনেট। কারণ তারা এই ইন্টারনেটটা ব্যবহার করে তারা যোগাযোগ, প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে তারা ইন্টারনেটই এখন ব্যবহার করে। সেটা স্কুল কলেজ থেকে শুরু করে ভার্সিটি, যেখানে যায় সবাই ভার্চুয়ালি কানেক্ট করার চেষ্টা করে। তারা ভার্চুয়ালি কানেক্ট থাকে, সবাই অনলাইনের মাধ্যমে তারা কমিউনিকেশন করে। তখন দেখলো যে না, এই অনলাইনটা বন্ধ করে, ইন্টারনেটটা বন্ধ করে দিলে এদের কমিউনিকেশনটা কিছুটা দামানো যাবে, ঠেকানো যাবে, কিছুটা শেষ হয়ে যেতে পারে। এরকম যখন চিন্তা করলো তখন দেখলো যে প্রথমত ইন্টারনেটটা বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে দিল। কী করলো? 18 তারিখে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলো সারাদিন। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলো সারাদিন। ওয়াইফাই চলল, ওয়াইফাই যারা ব্যবহার করেছে তাদের ওয়াইফাইটা চলছে। 18 তারিখের কথা বলছি, 18 তারিখে সারা। কিন্তু রাত থেকে ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক দুইটাই বন্ধ। বাহ, খুব সুন্দর। দুইটা সার্ভারের জটিলতার কারণে হয়তো বা কম বেশি থাকতেই পারে, সমস্যা হতেই পারে, সার্ভার ডাউন হয়ে যেতেই পারে। এটা একটা ইলেকট্রনিক্স প্রক্রিয়া, হতেই পারে। কেবল ইন্টারনেট ফাইবার, অপটিক্যাল ফাইবার কোথাও ড্যামেজ হতে পারে। 18 তারিখে বন্ধ করে দিলে তারা। 19 তারিখ শুক্রবার হইল। 19 তারিখ থেকে সারা দেশে তার কারফিউ জারি করল 144, যেটাকে আমরা বলি কারফিউ 144, 144 ধারা জারি করা হলো। কেন ভাই 144 ধারা জারি করতে হবে? দেশকে এতই অধঃপতনে চলে গেছে। আচ্ছা, শুক্রবার গেল 19 তারিখ। 20 তারিখে কারফিউ চললো সারাদিন। 2 ঘন্টা বন্ধ রাখা হয়েছিল। তোমরা বাজার সদাই করে নাও, খাওয়া দাওয়ার জন্য তো প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, বাজার সদাই করে নাও। 2 ঘন্টা খুলে দেওয়া হলো। 2 ঘন্টা খুলে আবার কারফিউ দেওয়া হলো। 21 তারিখ যেহেতু রায় হবে, তো অবশ্যই প্রশাসন মোতায়েন করতে হবে। অধিক পরিমাণ বেশি প্রশাসন মোতায়েন করা হলো, বেশি পরিমাণে, যাদের সবাইকে কম বেশি নিয়োগ করা হলো। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে সবাইকে নিয়োগ করা হলো। 21 তারিখে রায় দেওয়া হলো। আদালত, সুপ্রিম কোর্ট থেকে রায় হলো যে কোঠার 100%-এর ভিতরে 93% মেধা, মানে মেধার তালিকা থেকে 93% নেওয়া হবে। 7% যেটা থাকবে সেটা হচ্ছে 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% প্রতিবন্ধী কোটা, আর 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। এটা দিয়ে তারা সংক্ষিপ্ত রায় প্রকাশ করল 21 তারিখে।
তারা রায় প্রকাশ করে। আচ্ছা, তারা এই যে রায়টা প্রকাশ করলো, এতে আমাদের লাভ আর কি লাভ হইল আর কি ক্ষতি হইল? আমরা এই আন্দোলন, ছাত্ররা আন্দোলন করলো, এই সব ছাত্ররা আন্দোলন করলো, এত তো মানুষ মারা গেল, এত মানুষ অসুস্থ হলো, আহত হলো যে রায়ের জন্য। সেই রায় থেকে আমরা এই দেশটা এই কয়েকটা দিন বিচ্ছিন্ন হলো, প্রশাসন মোতায়েন করা হলো, সেনাবাহিনী মোতায়েন করা হলো। এতে থেকে আমাদের লাভ এবং কি লাভ হলো আর কি ক্ষতি হলো সেটা একটু বলি। হ্যাঁ, আর একটা ভালো লাভ হয়েছে, সেটা হচ্ছে 30% কোটা ছিল, সেটা 30% থেকে 5% আসছে, মুক্তির দ্বারা 5% এখন। এটা খুব ভালো লাভ হয়েছে। হ্যাঁ, এটা ভালো লাভ। মেধায় জনবল এখন নিয়োগ বেশি হবে, মেধা জনবল বেশি নিয়োগ পাবে। যারা মেধাবী তারাই মূলত নিয়োগটা পাবে। এটা খুব চমৎকার, এটা খুব ভালো লাভ হয়েছে। আরও কিছু মানুষের লাভ হয়েছে, সেটা হচ্ছে মিডিয়া, টিভি কাভারেজ, নিউজ পোর্টাল যারা আছে, কিছু সাংঘাতিক, ওটাকে সাংবাদিক বলে না, সাংবাদিক ওদেরকে বলে না, কিংবা ওরা কোনো মাধ্যম কর্মীও নয়, ওরা সংঘাতিক। এক টিভি দৈনিক 4-5টা টিভি চ্যানেলে টক শো করে বেড়াবে, এইটা থেকে পেমেন্ট নিয়ে ওইটাতে যাবে, ওইটা থেকে পেমেন্ট নিয়ে ওইটাতে যাবে। এদেরকে বলা হয় সংঘাতিক, মানে টাকার বিনিময়ে কথা, তাদের হচ্ছে সংঘাতিক। তাদেরকে নিউজ কাভারেজ করবে, এটা হচ্ছে সাংঘাতিক। আরেকটা জিনিস দেখেন, আরেকটা কথা, কারণ দেশ স্মার্ট করার জন্য, দেশকে স্মার্ট করার জন্য সরকার অপ্রাণ চেষ্টা করছে। সারা বহির্বিশ্ব থেকে জনবল নিয়ে এসে স্যাটেলাইট তারা তৈরি করছে, অক্লান্ত পরিশ্রম করছে একমাত্র স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল কিন্তু আর আমার বাংলাদেশ না। একটা জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু সবাই চাচ্ছে যে আমাদের স্মার্ট হতে। ডিজিটাল কিন্তু বাংলাদেশ আর নাই, ডিজিটাল থেকে আমাদেরকে স্মার্ট হতে হচ্ছে। স্মার্ট হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কি জানেন, এই যে ডিজিটাল থাকলে এগুলি স্মার্ট টিভি থাকতো না, স্মার্ট মোবাইল দিয়ে স্মার্ট এত কিছু থাকতো না, জাস্ট ইন্টারনেট থাকতো অল্প ব্যবহার, আর আপনার ডিশ লাইনের মাধ্যমেই মূলত টিভি দেখা। আজকে যদি ডিশ লাইনটা থাকতো, তাহলে কিন্তু বড় বড় যারা কথা বলতে পারে, যারা কথা বলে কাজ হবে, দেশের যারা আমলা আছে, যারা বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, যারা আছেন, তারা যদি কথা বলে কাজ হয়, নিউজটা দেখলো যে আসলে কী নিউজ করছে, এখন কিন্তু মোটামুটি সবাই বাসায় ছিল, যদি নিউজগুলো দেখতে পারতো তাহলে কিন্তু কাজ হইত, বলতে পারতো, বুঝতে পারতো কী বলছে তারা, কী নিউজ করছে তারা। এই জিনিসটা কিন্তু তারা কিন্তু এই স্মার্টের জন্য তারা কিন্তু স্মার্ট, তারা কিন্তু এই ইন্টারনেটটা বন্ধ করে দিলে তারা কিন্তু সব বন্ধ হয়ে যায়। এই জন্য স্মার্ট বানাতে চাচ্ছে, এটাও একটা ভালো দিক, খারাপ না যে একটা বন্ধ করে, অতগুলো সুইচ অফ অন করার দরকার নেই, একটা বন্ধ করলে সব বন্ধ হয়ে যাবে, এটা একটা ভালো দিক। ঠিক আছে, এখন যদি আসি যে আমি এই আন্দোলন থেকে শুরু থেকে শেষ করে এখন পর্যন্ত কি লাভ তো অনেক, ক্ষতি হলো, ক্ষতিগুলো আমি একটু, সবচাইতে বড় ক্ষতি কি হয়েছে জানেন? সবচাইতে বড় ক্ষতি হয়েছে আবু সাইদের মতো একজন মেধাবী তরুণ পরিবার কর্তা, তার পরিবার আবু সাইদকে হারাইছে, আমরা হারাইছি আবু সাইদের মতো একজন মেধাবী তরুণকে, যে বাংলাদেশের জন্য একজন বড় স্বপ্নবাজ, উদ্যমী, মেধাবী ছাত্র ছিল।
তাকে হয়তো বা লক্ষ কোটি টাকা দিলেও আপনি কি আর তাকে পাবেন? এই 30% কোটা থেকে যে 5% কোটাতে আসছে, আবু সাইদ কি জানে? আবু সাইদ কি বলতে পারবে যে আমাদের মৃত্যুর জন্য হলো এই 30% কোটা 5% আসছে? আবু সাইদ যদি আজকে বেঁচে থাকতো তাহলে হয়তো আবু সাইদের নিয়ে অনেকেই আবু সাইদকে জানতেই পারতো না, কিন্তু মারা গেছে বিধায় কিন্তু আবু সাইদকে হাজার হাজার মানুষ স্মরণ করছে, হাজার হাজার মানুষ ফেসবুকে প্রোফাইল পিকচার করছে আবু সাইদের। কারণ মরে গেলেই মানুষ স্মরণ করে, জীবন দিয়েই যদি আমাদের স্মরণ করতে হয় তাহলে আবু সাইদের মতো হাজারো হাজারো ছেলে আহত হয়েছে, আবু সাইদের মতো অনেকে নিহত হয়েছে, আবু সাইদের মতো পরিবার অনেকেই হারিয়েছে, পরিবার হারিয়েছে, অনেকেই অনেক পরিবারই আবু সাইদের মতো মেধাবী স্টুডেন্টকে হারিয়েছে। আমরা হয়তো আবু সাইদকে আর পাবো না। আবু সাইদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে শহীদের মর্যাদা দান করি। আমরা চাই বাংলাদেশে আর যেন এরকম একটা আবু সাইদকেও না মরতে হয়। সৎ, নিষ্ঠা, ন্যায় এবং এরকম যদি কোনো যৌক্তিক আন্দোলন সামনে আগামী দিনেও করতে হয়, সেইটা যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের চিন্তাধারা মোতাবেক আগেই যেন সিদ্ধান্ত নিয়ে তাদের একটা বক্তব্য যেন আমরা পাই, সুষ্ঠু সমাধান যেন পাই। এরকম আবু সাইদের মতো জীবন যেন আর কাউকে না দিতে হয়। এরকম আবু সাইদ যেন আর কোনো আবু সাইদ যেন শহীদ না হয়। সারা বাংলাদেশে আমরা সবাই আবু সাইদকে স্মরণ রাখবো, আবু সাইদের জন্য দোয়া করবো, তার পরিবারের পাশে দাঁড়াবো, যাদের অর্থ, বিত্ত, সম্মান, পরিচিতি, যাদের ভালো অর্থবিত্ত আছে তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা আবু সাইদের মতো পরিবারটিকে গলা টিপে হত্যা করবেন না। আবু সাইদের পরিবারের পাশে দাঁড়ান, তাদের পরিবারের হাল ধরার চেষ্টা করুন। আমাদের হয়তো বা সামর্থ্য নেই, আপনাদের আছে, প্লিজ আপনারা আবু সাইদের পরিবারের পাশে দাঁড়ান। আরেকটি কথা পরিশেষে বলতে হয়, আরেকটি কথাই বলবো, সবার কাছে অনুরোধ, কেউ দেশটাকে ভোগে পাঠাবেন না। দেশটা আমাদের, আপনাদের সকলের। আবারও একটিবার বলতে ইচ্ছা করে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, দেশের মায়ের ভাষাকে ভালোবাসি। এই মায়ের ভাষার জন্যই, এই দেশের জন্যই আমি মরতেও রাজি আছি। সবাইকে বলবো, সবাই দেশটাকে ভালোবাসুন, দেশের জনগণের জন্য কাজ করুন, দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনগুলো ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের এইভাবে পাশে থাকতে পারি, পাশে রাখতে পারি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।